চিনেন কতদিন হলো? কতটুকুই বা চেনেন আপনি? কেবল সপ্তাহখানেক দেখেছেন আমাকে, ভালো লেগে গেছে, এটাকে কি প্রেম বলে? আপনি কি আদৌ আমায় ভালোবাসেন? আমার বিশ্বাস হয় না এটা। এবার দোলার প্রশ্নবান সঠিক নিশানায় গিয়ে লাগে। নিশিত হঠাৎ করে চুপ হয়ে যায়। যে প্রশ্নের জবাব ওর কাছে নেই, দোলা ঠিক এমনই এক প্রশ্ন করে বসেছে আজ। ওর ভাবনার মাঝেই দোলা আবারও বলে, আপনি আমায় প্রথম দেখেই পছন্দ করেছেন, সেটাকে ক্ষণিকের আবেগ বা মোহ বলে। এই মোহের বশে সম্পর্ক স্থাপন করলে সেটা কতদিন টিকবে বলে আপনার মনে হয় বলেন তো? যেখানে আপনি আমার সম্পর্কে ঠিকমতো কিছুই জানেন না, আর নাই বা আমি আপনার সম্পর্কে ঠিকমতো কিছু জানি, সেখানে ভালোবাসার উৎপত্তিটা হবে কোথা থেকে বলেন? এভাবে আর যাই হোক ভালোবাসা হয় না। তাই সময় থাকতেই এইসব থেকে দূরে সরে যান প্লিজ। আমার জীবনে এমনিতেই অনেক ঝামেলা আছে, আর অন্য কিছুতে জড়াতে চাই না আমি। দোলার কথা শেষ হওয়ার মাঝেই ওর ফোন কল আসে। মায়ের ফোন দেখে রিসিভ করতে উনি কিছু জরুরি কাজে তাগিদা দেন। ফলস্বরূপ কল কেটে নিশিদের উদ্দেশ্যে দোলা বলে, মা ডাকছে, আমার এক্ষুনি আর্জেন্ট যেতে হবে। আপনি একটু আমার কথা ভেবে দেখবেন কেমন? আসি তবে। নিশিত আস্তে করে মাথা নাড়াতেই দোলা চেয়ার থেকে উঠে দাঁড়ায়, হুড়মুড়িয়ে ক্যাফে থেকে বেরিয়ে যায়। পেছনে ফেলে যায় এক উদাসীনী নিশিতকে, যে এতক্ষণ চুপচাপ থাকলেও মনে মনে দোলার প্রশ্নগুলোর উত্তর খুঁজছিল। প্রস্থানরত দোলার প্রতিচ্ছবির দিকে চেয়ে ওর মুখ থেকে বেরোয়, আমি জানি না এটাকে ভালোবাসা বলে নাকি মোহ বলে, কিন্তু এটা অবশ্যই জানি, এই অল্প কদিনেই তুমি আমার জন্য বড্ড প্রয়োজনীয় হয়ে গেছো। আমার জীবনে আর কিছু চাই কিংবা না চাই, একগুচ্ছ শুভ্র দোলন চাপার সুবাস আমি চাই। বাসায় ফেরার পর থেকে অদ্ভুত স্বস্তি ভর করেছে দোলার মনে। অবশেষে সব দ্বিধা কাটিয়ে নিশিতকে ওর ওর অবস্থা একটু হলেও বোঝাতে সক্ষম হয়েছে কিনা, সেই জন্য তাই মনটা ফুরফুরে আছে। এরই মাঝে বাড়ি ফিরতে দোলা, ওর মা, ভাই বোন সবাই রেডি হয়ে বসে আছে। দোলা কিঞ্চিত বিস্ময় হয়েও প্রশ্ন করে, কোথাও যাচ্ছ নাকি সবাই? এই সময় একসাথে রেডি হয়ে বসে আছো যে? পারভিন বেগম উত্তর দেবেন তার আগেই কামিনী বলে ওঠে, তুমি দেখছি কিছুই জানো না আপু। মা বলেনি তোমায় আমরা বড় মামার বাসায় যাচ্ছি? কামিনীর কথাই চোখ শুরু হয়ে আসে দোলার। কই, সে তো এ ব্যাপারে কিছু জানে না, মা তো ওকে একবারও বলেনি। তাই মায়ের উদ্দেশ্যে সে প্রশ্ন করে, বড় মামার বাসায় যাচ্ছ? আমায় তো একবারও বললে না মা। তো কখন আসবে তোমরা? রাত হবে নাকি আবার? পারভিন বেগম উত্তর দেবে এর মাঝে আবারও কামিনী তাকে থামিয়ে দিয়ে আগ বাড়িয়ে বলে, আপু 1 মিনিট দাঁড়াও। তুমি কি ভাবছো শুধু আমরাই ওখানে যাচ্ছি? দোলা হালকা করে মাথা নাড়ায়। কামিনী আর শিমুল মাথায় চাপড়ায় একসাথে। এতপর সে আর কিছু বলবে এর আগেই পারভিন বেগম মেজ মেয়েকে চোখের ইশারায় থামিয়ে দিয়ে বলেন, আরে তোরা থামবি এখন? মেয়েটা আমার কেবল এলো সারাদিন পর, ওকে যে শান্তিমতো 2 মিনিট কিছু বলবো তারও ফুরসত পাই না তোদের জন্য। এতপর দোলার দিকে তাকিয়ে তিনি নরম সুরে বলেন, সকালে তুই বেরিয়ে যাওয়ার পর তোর বড় মামি ফোন দিয়েছিল, ভাবি বলল অনেকদিন দেখা হয় না তোদের সাথে, তোর মামার শরীরটাও এখন ভালো, তিনি আমাদের সবার সাথে দেখা করতে চাইছেন, এই জন্যই আমরা রেডি হয়ে বসে আছি। তোকে বলার জন্য ফোন দিয়েছিলাম 3বার, কিন্তু তুই ধরলি না, তাই ভাবলাম ব্যস্ত আছিস। পরে যখন শেষবার ফোন ধরলি তখন তাড়াহুড়োই ফিরতেই বললাম বাসায়। এই হলো কাহিনী, বুঝেছিস? মায়ের কথা দোলার ক্লান্তভাবে মাথা নাড়াই। সকাল থেকে টিউশন, ভার্সিটি আর সবশেষে নিশিদের সাথে দেখা করা, সবটা মিলিয়ে সে সত্যি ভীষণ ব্যস্ত দিন পার করেছে আজ। ফোনটাও ক্লাসে ঢুকে সাইলেন্ট করে রেখেছিল, তাই টের পাইনি তখন মায়ের ফোন। সব কিছু বুঝে স্লান মুখে সে মায়ের উদ্দেশ্যে বলে, তো এখন কি করতে বলছো আমায়? ও মা, কি আর বললাম, হাত মুখ ধুয়ে দ্রুত রেডি হয়ে যা। মেয়ের উদ্দেশ্যে তাড়া দিলেন পারভিন বেগম। কিন্তু ক্লান্ত দোলার মন চাইছে না আজ মা বাড়ি যেতে। সে ততক্ষণ সোফায় ঢলে পড়েছে। তার মায়ের উদ্দেশ্যে সে বলল, আমি আজ না গেলে হয় না মা? তুমি তো দেখলেই সকাল থেকে আমি কতটা ব্যস্ত, মাত্রই বাসায় ফিরলাম একটু রেস্ট নিব বলে। আমি ভীষণ টায়ার্ড মা। দোলার ক্লান্ত মাখা মুখের দিক চেয়ে পারভিন বেগমের মায়া হয়। মেয়েটা তার সত্যি বেশ পরিশ্রম করে এসেছে, কিন্তু বড় ভাই সাফ সাফ বলেছেন সবাইকে নিয়ে আসতে। আর ভাই ভাবি তাদের সবার জন্য রান্নার ব্যবস্থা অবধি করেছেন। এই অবস্থায় দোলাকে রেখে গেলে তারা কি মনে করবেন? আর যাই হোক, বোন সুবল আচরণের কারণে তিনি বড় ভাইয়ের নির্দেশ অমান্য করতে পারলেন না।
আগ বাড়িয়ে এসে সোফায় হেলান দিয়ে বসে থাকা ক্লান্ত দোলার মাথায় হাত দিয়ে বললেন, আমি জানি তুই কত ক্লান্ত রে মা, কিন্তু একটু আমার দিকটাও বোঝার চেষ্টা কর। তোর মামা মামি কতদিন পর শখ করে সবাইকে ডেকেছেন। এই অবস্থায় তোকে রেখে আমরা চলে গেলে বিষয়টা কি ভালো দেখাবে তুই বল? মায়ের কথায় হতাশাময় একটা দীর্ঘশ্বাস ছাড়ে দোলা। সে এতক্ষণ বুঝাচ্ছে তার আজ না গিয়ে উপায় নেই, তাই সোফা থেকে উঠতে উঠতে মায়ের উদ্দেশ্যে বলল, আচ্ছা আমায় 20 মিনিট দাও, হাত মুখ ধুয়ে রেডি হয়ে আসছি। দোলা রুমে যেতেই বাকি দুই ছেলে মেয়ের উদ্দেশ্যে পারভিন বেগম বললেন, দেখেছিস আমার মেয়েটা সারাদিন পর বাসায় এসেও কেমন সাথে সাথে আমার কথা শুনলো, একটা উফ পর্যন্ত করলো না। আর তোরা যাবি না করে সকাল থেকে বিরক্ত করে মাথা খেয়েছিলি আমার। দুপুরের পর অবশেষে রাজি করতে পেরেছি তোদের দুটোকে, অথচ আমার দোলাটাকে বোঝাতে 5 মিনিটও লাগলো না। মায়ের কথা শিমুল ও কামিনী আর চোখে একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। বলা বাহুল্য ওদের মায়ের এমন বহু ডায়লগ সারা জীবন ওরা শুনেছে। দোলা নিঃশব্দে মায়ের সবচেয়ে প্রিয় সন্তান, এই বিষয়ে এই বাসায় কারোর কোনো সন্দেহ নেই। তাই এখন এটা নিয়ে ওরা কেউ বিশেষ মাথা ঘামায় না। আর শিমুল চুপচাপ বসে পড়তেই কামিনী বিরস মুখে মাকে বললে, হয়েছে তোমার মা, দোলাপুকে এই কথা আরো 100 বার শুনেছি আমরা তোমার কাছে। এখন তো অ্যাটলিস্ট এসব বলা বন্ধ করো। আর কত? মেজমের বিরক্তিতে মেজাজ বিগড়ে যায় পারভিন বেগমের। ওকে 2-4টা ভালো মন্দ শুনিয়ে নিজের মনে বিড়বিড় করতে করতে বাসায় জানালাগুলো লাগাতে মনোযোগ দেন। আধ ঘন্টার মাঝে নিজ রুম থেকে রেডি হয়ে বেরিয়ে আসে দোলা। ওর ভেজা চুল জানান দিচ্ছে সদ্য গোসল সেরে বেরিয়েছে সে। গায়ে হালকা গোলাপি রঙের জামাটাতেও পানির ছিটে ফোঁটা দেখা যাচ্ছে। মুখে পাউডার, চোখে একটুখানি কাজল আর ঠোঁটে লিপ বাম লাগিয়ে সে বেরোনোর জন্য প্রস্তুত। এদিকে দোলাকে রেডি হয়ে আসতে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, অবশেষে তাদের মামাবাড়ি যাওয়া হচ্ছে। তবে বাড়ি ফেরার পর থেকে নিশিদের মুখখানা থমথমে হয়ে আছে। ওর এই পরিবর্তন আসমা বেগম লক্ষ্য করেছেন বেশ আগে। খাবার খাইয়ে দিতে ডেকেছে ছেলেকে কয়েকবার, তবুও নিশিদের সাড়া দেয়নি। রুমের দরজা খোলেনি। মা হিসেবে বিষয়টা নিঃসন্দেহে খটকা লাগলো আসমা বেগমের মনে। হঠাৎ করে কি হলো তার হাসি খুশি ছেলেটা? সচরাচর নিশিত রাত করেই বাড়ি ফেরে, তবুও আজকে একটু বেশি রাত করে ফিরেছে সে। এই নিয়ে ওর বাবা আরমান তালুকদার বেশ চটেছেন নিশিদের ওপর। 12টা পার হয়ে গেছে তবুও ছেলে বাড়ি ফিরছে না বলে কয়েক দফা রাগ দেখিয়েছেন আসমা বেগমের ওপর। আরও বলেছেন তারও দাদুর প্রশ্রয়ের জন্য নাকি আজ নিশিদের এই দুর্গতি। আসমা বেগমের মনে কষ্ট পেল ছেলের চিন্তায়, অন্যদিকে ভাবনার অবকাশ পাননি। নিশিতকে বেশ কয়েকবার ফোন করার পরেও যখন ওর ফোন বন্ধ আসছিল তখন এক প্রকার অতিষ্ঠ হয়ে অজ্ঞাতা আরমান তালুকদার ঘুমাতে চলে যান। পরের দিন সকালে অফিস আছে বলে উনি ঘুমাতে যাওয়ার মিনিট 10-এর মাথায় নিশিত বাড়ি ফেরে। ছেলেকে দেখিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেও ওর অস্বাভাবিক চুপচাপ মুখশ্রী নজর এড়ায়নি তার। উপরন্তু এতবার ডাকার পরও নিশিত সাড়া না দেওয়ায় উদাস মুখে তিনিও চলে যাচ্ছিলেন খাবার প্লেট নিয়ে। এমন সময় তাকে অবাক করে দিয়ে ছেলের রুমের দরজা খুলে দেয়। দরজা খোলার শব্দে হাসি মুখে পিছনে ফিরতেই আসমা বেগম দেখলেন ছেলের চুল ভেজা, উধাম গায়ে দরজায় হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে নিশিত। এই অসময়ে বাসায় ফিরে যে গোসল করেছে কেন? ওর কি শরীর খারাপ? মায়ের মনে চিন্তা হয়, সেইভাবে ছেলেকে শুধাই, কি হয়েছে বাবা, তোকে এমন দেখাচ্ছে কেন? আর এত রাতে গোসল করলি কেন? শরীর খারাপ লাগছে? মায়ের নরম কথায় নিশিদের প্রাণ জুড়াই আর কাঠিন্য ধরে রাখতে পারে না, বরং সে নিজেই নম্রভাবে বলে, ভীষণ মাথা ধরেছিল মা, তাই গোসল করলাম। আজকে এসি টেম্পারেচার লো করে ঘুমাবো না, আমার ঠান্ডা লাগবে না, তুমি টেনশন করো না। ছেলের কথায় হাসেন আসমা বেগম। হাতে প্লেটটার দিকে ইশারা করতে নিশিত আবারও বলে, প্লেটটা আমাকে দিয়ে দাও, আমার ঘুমোতে দেরি আছে, রাতে ক্ষুধা লাগলে খেয়ে নিব না। তুমি গিয়ে ঘুমাও। সত্যি বলছিস তো? দেখ নিষেধ, খালি পেটে ঘুমাবি না কিন্তু। ফিরতে কেন এত দেরি হলো? কিন্তু এরপর থেকে অন্তত সময় করে ঘরে ফিরিস বাবা। তুই তো জানিস তোর বাবা পছন্দ করে না, অন্তত তার জন্য হলেও এখন শুধরে যা, এসব বদ অভ্যাস ছেড়ে দে। মায়ের কথায় নিশিত বড় করে এক দীর্ঘশ্বাস ছাড়ে। সে কেন বাড়ি দেরি করে ফিরেছে, ওর মনের অবস্থা কী রকম, এসব তো আর জানলে কাউকে বলতে পারবে না সে।
তার মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে মাথা নাড়িয়ে সায় দেয় মায়ের কথায়। তা দেখে আসমা বেগম চলে যেতে উদ্যত হন। সেই সময় কি মনে করে যেন নিশীথ তাকে পিছন থেকে ডাকে। উনি পিছন ফিরতেই নিশীথ সরু চোখে প্রশ্ন করে, বাবা কি তোমায় কিছু বলেছে আমি দেরিতে ফেরার জন্য? তোমায় বকেছে? ছেলের কথায় আসমা বেগম কি জবাব দেবে ভেবে পান না। আরমান সাহেবের ওনার উপর চিল্লানো ব্যাপারটা নিশীথ একেবারেই পছন্দ করে না, এবং এটা নিয়ে বাবার সাথে বেশ কয়েকবার ঝগড়াও হয়েছে বটে। সুতরাং এখন নিশীথ যদি জানে ওর বাবা আজও তার উপর চিল্লিয়েছে, তবে নিশ্চয়ই কালকেও কথা কাটাকাটি করবে ওনার সাথে এই ব্যাপারে। তাই ছেলেকে আশ্বাস দিয়ে ঠোঁটে মেকি হাসির রেখা টেনে আসমা বেগম বললেন, না রে বাবা, তুই তো জানিস তোর বাবা একটু রাগ বেশি, তাই মাঝে মধ্যে রাগ দেখান আমার ওপর। তবে আজকে জিজ্ঞেস করেছেন তুই এত রাতেও বাসায় ফিরিসনি কেন এইসব নিয়ে, এজন্যই বলছি এরপর থেকে এরকম করিস না। আমরা তো তোর ভালোর জন্যই বলি রে বাপ। নিশীথের গালে হাত থেকে বললেন আসমা বেগম। মায়ের কথা রোবটের ন্যায় মাথা নেড়ে তাকে বিদায় জানিয়ে রুমের দরজা লাগিয়ে দেয় সে। জানালা দিয়ে শীতল বাতাস প্রবেশ করছে রুমে, সেই সাথে প্রবেশ করছে সদ্য ফোটা দোলন চাপা ঘ্রাণ। হয়তো নতুন করে ফুটেছে আবারও। নিশীথ খাবারের প্লেট সাইড টেবিলে রেখে বারান্দায় এগোতেই নাকে এসে বাড়ি খায় সেই মিষ্টি ঘ্রাণ, ওর প্রিয় ঘ্রাণ। কিন্তু আজকে ঘ্রাণ নিশীথের ভালোবাসা খুঁজে পায় না, আগেকার নাই মায়া খুঁজে পায় না। কারণ আজকেও দোলন চাপা ওর চোখে আঙুল দিয়ে সত্যিটা জানিয়ে দিয়েছে ওকে। যেহেতু প্রেমের আশায় নিশীথ এতদিন ওর গুনছিল, সেই আশায় সে করে বাড়ি দিয়েছে। নিশীথের ভীষণ অভিমান হয় দোলার ওপর। কেন সে ওর ভেতরটা দেখলো না, শুধু ওকে বাহ্যিকভাবে বেচায় করে গেল? কেন সে একটাবারও ওর মনের বহমান অনুভূতি ধরা অনুভব করতে পারলো না? দোলা কি দেখতে পায়নি ওর চোখ মুখিয়ে ওর প্রতি আকাশ সমান মুগ্ধতা? সে কি বোঝে না ওর প্রতি নিশীথের প্রাণ আকাঙ্ক্ষা? যদি বাকি সবাই দেখতে পারে তবে কেন সেও দেখতে পারলো না? নিশীথ মনে মনে ফুঁসে ওঠে আরেকটি সিগারেট জ্বালাতে যেও জ্বালায় না। ইতিমধ্যে অনেক বেশি নিকোটিন সেবন করে ফেলেছে আজকে। হৃৎপিণ্ডের যন্ত্রণায় ফুসফুসের আর ক্ষতি করতে মনটা সায় দিল না কেন যেন। তাই তো হাতে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই দোলার মুখ ভেসে ওঠায় উপরে বালিশে মুখ গুজে ঘষল কতক্ষণ। পরক্ষণ আবার উঠে বসে দুহাত বিছানায় কিল ঘুষি বসালো দুটো। পাশে থাকা ফোন নেড়ে ওঠা লক স্ক্রিনে জ্বলে দোলন চাপার হাসি মুখা সেই দৃষ্টিগোচর হলো। তা দেখে বিরক্তির সহিত নিশীথ চেঁচিয়ে বলল, কেন করছো আমার সাথে? হ্যাঁ, কেনই বা এত জ্বালাচ্ছ? তুমি তো বললেই তোমার মনে আমার জন্য কিচ্ছু নেই, তবু কেন আমার রাতের ঘুম কেড়ে নিচ্ছ? কথাগুলো বলার মাঝে নিশীথ দু হাতে চুল খামচে ধরে। গোসলের পর মাথা যন্ত্রণা কমে গেলেও এখন আবার বেড়ে গেছে মনে হচ্ছে। এখন জোরপূর্বক একটা ঘুম না দিলে নিঘাত বেশ ভোগান্তি হবে। নিজের মনকে মানিয়ে জোর জবস্তি চোখ বন্ধ করে সে ঘুমাতে গেল। দোলা নির্বিঘ্নে ঘুমাচ্ছে। স্বভাবত ওর ঘুম পাতলা হওয়ার দরুন কিছুক্ষণ এদিক সেদিক করার মাঝে ওর কেন যেন মনে হলো এখানে কেউ আছে, এবং সেই ব্যক্তিটি ওর দিকে ঝুঁকে আছে। মাঝরাতে এমন মনে হওয়ায় তোলার মনে ভয় বিরাজ করলো। কিন্তু প্রশ্ন হলো, এই সময় এখানে কে আসবে? কক্ষ জুড়ে আলোর আধারী মিলন মেলা। নীল রঙের ডিম লাইটটাও যেন খুব একটা দৃশ্যমান পরিবেশ সৃষ্টি করেনি রুমের মধ্যে। এর মাঝে দোলার চোখ মেলে তাকায় নিজের দিকে। বিষণ্ণ পুরুষালী ছায়া দেখে অন্তরাত্মা সবটাই যেন কেঁপে ওঠে ওর। আসন্ন কোনো বিপদের আশঙ্কায় ইন্দ্রিয়গ্রহ তাড়া দেওয়ার শোভা থেকে হুট করে বসে চিৎকার দিতে যাবে এমন সময় ঝড়েই বেগে সেই পুরুষালী অভয় দ্রুত গতিতে রুম থেকে বেরিয়ে যায়। ও কিছু বুঝে ওঠার আগে প্রচণ্ড ভয়ে দোলার বুকে হাত দিয়ে জোরে সোরে শ্বাস নেয়। হৃৎপিণ্ডটা অন্তত দ্রুত গতিতে ওঠানামা করছে। চিন্তায় চিন্তায় নিউরন শিরন হয়ে যাচ্ছে। এইমাত্র কি হতে চলেছিল ওর সাথে? ওর ঘুমটা সঠিক সময় না ভাঙলে কি হতো? কিন্তু দোলা ভেবে পায় না ওটা কি হতে পারে এবং কেনই বা এত রাতে তার রুমে আসবে। উপরন্তু সে তো নিজের বাড়িতেও নেই আজ। রাতের বেলায় ডিনার শেষে মামার জোরাজোরিতে ওরা আর বাড়ি ফিরতে পারেনি গতকাল, তাই মামা বাড়িতেই রাত কাটাচ্ছে ওরা। তার মাঝে এই রুমে শুধু দোলা একা নয়, বরং কামিনীও তো আছে, ঘুমাচ্ছিল ওই পাশে। ভাবতে ভাবতে বিছানায় অপর পাশে তাকায় মেয়েটা। কামিনী নেই, কোথায় গেছে সে? দোলার ভাবনা কিছুক্ষণের মাঝেই বাথরুম থেকে বেরিয়ে আসে কামিনী। বিছানায় পুনরায় শুতে নিতেই বোনের উদ্দেশ্যে দোলা বলে,